এবং আমার পুরো হাই কমোড ভরে যাচ্ছিল তাজা রক্তে। ইব্রাহিম কার্ডিয়াকের একজন হেড সার্জন, ওনার কাছে যখন গেলাম উনি দেখেই ভাবে মাথায় হাত দিয়েছে যে তুই বাচ্চা মানুষ, আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমি একা তোর অপারেশন করতে পারবো না। শুধু প্রফেসরই ছিলেন মনে হয় 25 জন, আর টোটাল অডিটোরিয়াম ভরা। ইব্রাহিম কার্ডিয়াকের মতো একটা অডিটোরিয়াম, বিশাল অডিটোরিয়াম। তাই ইনডাইরেক্টলি আমার কেসটাকে রিজেক্ট করলেন। আমাকে বললেন যে তুমি ভালো করেই বোঝো, পুরা বুক কেটে 2 ভাগ করা হবে, তারপর সুস্থ হবা কিনা। কিন্তু ডাক্তাররা আসলেই ভীত কিছু কিছু কেসের ক্ষেত্রে। এই রগটা এভাবে উপরে থাকবে, কিন্তু আমার জন্মগতভাবেই উপরে না থেকে এই মাংসপেশির ভিতরে অনেকটা জায়গা জুড়ে ঢুকে গেছে, যার ফলে যখনই হার্ট চাপ দেয় এভাবে তখনই রগে চাপ পড়ে এবং আমি অক্সিজেন পাই না, যার ফলে আমার ম্যাসিভলি ফার্স্ট হার্ট অ্যাটাক হয়। এটা হয় হচ্ছে নভেম্বর 10, 2021 সালে। ফাইনালি সার্জারির জন্য আমি অ্যাপ্রুভ হলাম। তখন সিদ্ধান্ত হলো যে এই যে ভিতরে ঢুকে গেছে এটাকে কেটে 2 দিকে সরানো হবে। তো এটা কেটে 2 দিকে সরানোটাও একটা ব্যর্থ প্রক্রিয়া ছিল, যেহেতু এরকম কেস সহজে পাওয়া যায় না। আমার সার্জন সর্বোচ্চ চেষ্টা করার পরে যখন দেখলেন যে উনি ব্যর্থ হচ্ছেন, তখন আমাদের বুকের এখানে অনেকগুলা রগ পাওয়া যায়, তার একটা রগ নিয়ে এইভাবে একটা রগ এখান থেকে নিয়ে এখানে জোড়া লাগিয়ে দিল। সহজ ভাষায় বলতে হলে যে আমি পরিবার থেকে লুকাই লুকাই হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে যাওয়া। ইভেন যখন ইন্ডিয়াতে গিয়েছি আমার এক ছাত্রকে নিয়ে গিয়েছি, কারণ আমি এই জন্যই ওরা নিয়ে গেছি, আমি একাই যাইতাম। এনি চান্স যদি আমার হায়াত শেষ হয়ে আসে, ওটা ভারত, আমার লাস্ট যাতে ঠিকঠাক ভাবে বাংলাদেশে আসে, এই জন্য 2 বার 2 ছাত্রকে নিয়ে আমি ইন্ডিয়াতে গেছি, যে ফ্যামিলি মেম্বারদের এগুলো বলা যাবে না, এগুলো সহ্য করার মতো জিনিসপত্র হতে নাও পারে। আমি কিন্তু একাই যাচ্ছি সব জায়গায়। যখন শনিবার দিন আমাকে নিয়ে বোর্ড হলো, যখনই রুম থেকে বের হলাম, যে ডাক্তার আমাকে নিয়ে গেছিলেন সে হাত ধরে আমাকে বলতেছিল, ফয়সাল এবার মা বাবাকে অন্তত আনিস। আমি তখন বললাম যে এবার তো আনতেই হবে, যেহেতু এত বড় একটা সার্জারিতে যাচ্ছি, না ফেরার সম্ভাবনা অনেকটা বেশি ছিল। আমাকে উপাধি দেওয়া হলো যে মোস্ট ব্রেভেস্ট পেশেন্ট অ্যান্ড পার্সন। তো আমার সার্জন বললেন এরকম সাহসী রোগী তো আমরা সাহসী এরকম ছেলেপেলেই দেখি নাই। ডাক্তারদের টেবিলে টেবিলে দৌড়াইতে দৌড়াইতে রিজেকশন খেতে 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 নিজের রোগ প্রমাণ করার যে লড়াইটা, তখন আমি কান্না করে দিয়েছিলাম যে আমি তখন আমার হার্টের ডাক্তারকে বলছিলাম এবার আমাকে আর কেউ মানসিক রোগী বলতে পারবে না, আমার কাছে প্রমাণ আছে, রোগটা এক্সিস্ট করে, আমার যে হার্টের সমস্যাটা আছে এটা ডাক্তারদের কাছে প্রমাণ করতে আমার 3 বছর লেগে গেছে। তার মানে আমি মানুষদেরকে কি বলবো? ওই যে ঘুমের ওষুধ খেলাম আমি, এরপরে আর কিছু মনে নাই। আমার হুঁশ ফেরার কথা ছিল 4 ঘন্টা পরে অথবা পরের দিন। 2 ঘন্টা পরে যখন হুঁশ ফিরলো, তো মুখে তো পাইপ ঢোকানো, নাকে পাইপ ঢোকানো, আমার প্রচন্ড পানির পিপাসা লাগছে, আমি পানি খাবো। পরে আমি লিখে দিয়েছিলাম যে আমার পানি খাওয়া লাগে। তখন আমাকে নাকে আর একটা নল পরিয়ে পানি ওই নল দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে যে আমার ভিতর ঠান্ডা হচ্ছে, কিন্তু গলার পিপাসা তো মিটতেছে না। ওপেন হার্টের পরে 3টা মাস যে কি দুর্বিষহ যায়, কি কষ্টের যায়, এটা বলা সম্ভব না। এটা হচ্ছে 20 সেপ্টেম্বর, আমার সন্ধ্যা থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং এটা মোট 9 বার হয়। এরপর আমি যেখানেই কল দিচ্ছি তারা রিজেক্ট করতেছেন। শেষে পপুলার হসপিটাল আমাকে অ্যাকসেপ্ট করলো। সেখানে হচ্ছে সিসিউতে প্রায় আমি 8 দিন ছিলাম। প্রথম 2 দিন পানি খেতে পারিনি, আসলে গলাটা শুকায় কি অবস্থা হয়ে যায়, মনে হয় যে পুরা সাগর দরিয়া খেয়ে ফেলবে এমন একটা অবস্থা হয়। ও তখন মনে হচ্ছিল যদি একটু পানি খেতে পারতাম। তখন আমি যখন বললাম আমাকে একটু পানি দেন, বললো আপনার মেডিসিন চলতেছে, একটু পরে আপনার ক্লোনোস্কোপি এন্ডোস্কোপি হবে, আপনাকে পানি দেওয়া যাবে না, এরপর আইসা খেন। তখন আমার খুবই কান্না পাচ্ছিল, আমি যদি মারা যাই, মৃত্যুর আগে একটু পানিও আমার নসিব হলো না। আর এখন পেটের ধরা পড়ছে ক্রোনস ডিজিজ। এটাকে আমি কি বলবো? এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। মানে অটোইমিউন ডিজিজগুলো এমন এক ধরনের রোগ যে নিজের দেহকে শত্রু মনে করে। সে আমার অন্ত্রে হইছে, সোজা বাংলা ভাষায় নাড়ি ভুঁড়িতে অটোইমিউন ডিজিজ হইছে, আর সে মনে করতেছে এই নাড়ি ভুঁড়ি আমার দেহের অংশ, এটাকে ধ্বংস করে দিতে হবে। পুরা ক্ষুদ্রান্তে আলসারের মতো করে ভরে ফেলছে, যার জন্য এরকম হিউজ ব্লিডিং হয়েছে। এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, এই এশিয়ান হার্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। তো মিসবাহুল ফেরদাউস স্যারকে যখন আমি মেসেঞ্জারে নক দিলাম, আমি আশাবাদী ছিলাম না যে ওনার মতো এত বড় একজন ডাক্তার আমাকে রিপ্লাই দিবে, কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, উনি হজ থেকে ফিরছিলেন, এই জন্য ওনার হচ্ছে ইনবক্স চেক করতেছিল। স্যারকে সব ফাইল পাঠালাম। একদিন স্যারকে কল দিলাম যে স্যার কি অবস্থা, তো বললো ভাই তোর ফাইল আমি অনেকগুলো হসপিটালে পাঠাইছি, তারা নিতে চাচ্ছে না, রিজেক্ট করে পাঠিয়ে দিচ্ছে। এরপরে চায়নার একটা হাসপাতাল রাজি হলো। তো আমি আবার যখন স্যারকে কল দিলাম, বললো তোকে রিং পড়াবে। রিং কোথায় পড়াবে, সব জায়গা তো বন্ধ। তো আমি পরে বললাম যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, যে ডাক্তারের কথা বলছে। তো আমি যখন ডাক্তারের সাথে কথা বলছিলাম, তো উনি শুনে হয়ে আছে, মানে কপালে ভাঁজ পড়তেছে খেলে। আমারই বললো তুমি এই ওষুধটা খাও। আমি স্যার রানিং চলতেছে, সব ওষুধ অ্যাপ্লাই করা তো শেষ, কি করবো? এই যে 30 মিনিটের অনলাইন আমাদের মিটিং শেষ হলো, এই আজও শেষ হলো, কালও শেষ হলো, আর ওই ডাক্তার আমার সাথে কোনোদিন কথা বলে। থনগ্রিন নামে একটা হসপিটাল আছে চায়নার, বা টনগ্রিন যদি বলি, আমি দেখলাম যে ওদের কার্ডিয়াক কেসে অনেক বেশি সাকসেস। তো আমার জন্য এখানে একটা স্লট বুকিং করা হলো। আমি গেলাম, ও ডাক্তার দেখে মানে একটু চমকাই গেছে। সব হিস্ট্রি যখন বলছে, আমাকে বলতেছে তুমি এখানে কি করতেছো, তোমার হাসপাতালে থাকার কথা। তখন সে আমাকে বললো তোমার হাতে সময় নাই, সময় নষ্ট করার মতো সময় নেই। এটা ছিল এই বছর 2025-এর 8ই আগস্ট। আর তিনি আমাকে বলেন তুমি আগামী কালকে উন্নত চিকিৎসার জন্য চলে যাও। তো আমি তখন যখন তাকে বললাম যে আপনাদের হাসপাতালে কত টাকা লাগবে, উনি বললেন আমার হাসপাতালে, কারণ চায়নায় তো কোনো হাসপাতাল তোমার কেস নিতে পারবে।